নিউ ইয়র্ক শহরের মাঝে দাঁড়িয়ে আছে এক বিলাসবহুল আকাশচুম্বী বিল্ডিং। দেখতে যেন স্বপ্নের মতো, কিন্তু বাস্তবে এটি প্রায় খালি। কোটি কোটি টাকা থাকলেও মানুষ এখানে থাকতে চায় না। এই বিল্ডিংটির নাম স্টেনওয়ে টাওয়ার বা 111 ওয়েস্ট 57th স্ট্রিট। এটি পৃথিবীর সবচেয়ে সরু স্কাইক্রেপার, যার উচ্চতা 1428 ফুট, কিন্তু চওড়া মাত্র একটি টেনিস কোর্টের সমপরিমাণ। এই বিল্ডিং বানাতে ইঞ্জিনিয়াররা কংক্রিট, স্টিল আর পদার্থবিজ্ঞানের সীমাকে চ্যালেঞ্জ করেছিল। তবে এত উন্নত প্রযুক্তি আর বিলাসিতা থাকা সত্ত্বেও মানুষেরা কেন এখানে থাকতে চায় না? কেন এই টাওয়ারকে অনেকেই ঘোস্ট টাওয়ার বলে ডেকে থাকে? তার পেছনে লুকিয়ে আছে বহু কারণ। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব এই অদ্ভুত বিল্ডিংয়ের ভেতরের বাস্তবতা, লুকানো সব সমস্যা আর সেই গল্প যা নির্মাণ ইতিহাসের অন্যতম অস্বাভাবিক কাহিনী হয়ে আজও মানুষকে আতঙ্কিত করছে। অনেকেই যখন এই বিল্ডিংটাকে প্রথমে দেখবেন তখন মনে হবে হয়তো এটা একদিন পাশে হেলে পড়বে, কিন্তু আসল সমস্যা সেটা নয়। সমস্যা হলো একেবারেই উল্টো। এই বিল্ডিং যেন মাটি থেকে নিজেই উপরে উঠে আসতে চায়। এর কারণ, যখন এত লম্বা আর সরু একটি কাঠামোর গায়ে বাতাস লাগে, তখন সেই বাতাস শুধু পাশ থেকেই চাপ তৈরি করে না, বরং সেই শক্তির নিচে গিয়ে আপলিফট নামে এক ধরনের টান তৈরি করে, যা পুরো বিল্ডিংটাকে মাটি থেকে তুলে ফেলতে পারে। সাধারণত চওড়া কোনো স্কাইক্রেপারের নিজের ওজনই তাকে মাটিতে ধরে রাখে, কিন্তু স্টেনওয়ে টাওয়ার এতটাই সরু যে তার বেসে সেই ওজন যথেষ্ট ছিল না। তাই ইঞ্জিনিয়াররা ম্যানহাটনের শক্ত পাথরের ভেতরে প্রায় 100 ফুট গভীরে 200টি স্টিল অ্যাঙ্কর বসিয়ে দেয়, যা গাছের শিকড়ের মতো পুরো কাঠামোকে মাটির সাথে শক্ত করে ধরে রাখে। এই বিল্ডিংয়ের দেওয়াল তৈরি করাটাও ছিল এক বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এত সরু একটি বিল্ডিংয়ে মোটা দেওয়াল তৈরি করা হলে ব্যবহারযোগ্য জায়গা কমে যেতে পারে, অথচ এই এলাকায় প্রতি ইঞ্চি জমির দাম হাজার হাজার ডলার। তাই ইঞ্জিনিয়াররা ব্যবহার করেছিল প্রায় 14,000 PSI চাপ সহ্য করতে পারা শক্ত কংক্রিটকে, যা সাধারণ কংক্রিটের তুলনায় প্রায় 3 গুণ বেশি শক্ত। ফলে দেওয়াল পাতলা রেখেও পুরো কাঠামোর ভার বহন করা সম্ভব হয়। তবে ইঞ্জিনিয়ারদের এত পরিকল্পনার পরও একটি বড় সমস্যা থেকেই যায়, আর তা হলো বাতাস। এই সমস্যার নাম ভোর্টেক্স শেডিং, যা না থাকলে হয়তো এই বিল্ডিংটি সাধারণ বিল্ডিংই হতো। যখন বাতাস এত লম্বা আর সরু একটি বিল্ডিংয়ের চারপাশ দিয়ে যায়, তখন সেটা সোজা চলাচল করে না, বরং দুই পাশে ঘুরে ঘুরে ছোট ছোট ঘূর্ণি তৈরি করে, একবার বামে একবার ডানে। এই ঘূর্ণিগুলি পালা করে বিল্ডিংটাকে ধাক্কা দিতে থাকে, ফলে নিয়মিত একটি দোলন তৈরি হয়, যা এত উঁচু কাঠামোতে ভেতরের মানুষও অনুভব করতে পারে। আর যদি এই দোলনের গতি বিল্ডিংয়ের স্বাভাবিক কম্পনের সাথে মিলে যায়, তাহলে সেই কম্পন আরও বেড়ে যেতে পারে এবং বিল্ডিংটির ক্ষতি করতে পারে। উদাহরণ হিসাবে, যখন একটি সৈন্যদের দল নড়বড়ে কোনো সেতুর উপর দিয়ে যায়, তখন তারা একসাথে পা ফেলে সেতু পার করে না। এতে সেতুর কম্পন বেড়ে যেতে পারে এবং সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তাই এই সমস্যা মোকাবিলায় ইঞ্জিনিয়াররা 3টি বড় সমাধান বের করে। প্রথমত, বিল্ডিংয়ের আকৃতি এমনভাবে ডিজাইন করা হয় যাতে বাতাস সহজে নিয়মিত ঘূর্ণি তৈরি করতে না পারে। দ্বিতীয়ত, বাইরের অংশে খসখসে টেরাকোট টাইল বসানো হয়, যা বাতাসকে অগোছালো করে দেয়। তৃতীয়ত, 51, 71 এবং 86 তলায় ফাঁকা ব্লো থ্রো ফ্লোর রাখা হয়েছে, যেখানে বাতাস সরাসরি বিল্ডিংয়ের ভেতর দিয়ে চলাচল করতে পারে। এর পাশাপাশি একদম উপরে বসানো হয়েছে প্রায় 800 টন ওজনের একটি টিউন মাস ড্যাম্পার, যা বিল্ডিং দুললে বিপরীত দিকে নড়ে সেই দোলন কমিয়ে দেয়। তবে এত উন্নত প্রযুক্তি ব্যবহার করেও এই বিল্ডিংকে স্থির রাখা সহজ ছিল না, আর এখান থেকে শুরু হয় আরও অদ্ভুত কিছু সমস্যা। The crane on this tower skyscraper is falling apart. 2020 সালের অক্টোবর মাসে যখন স্টেনওয়ে টাওয়ার তখনও নির্মাণাধীন, সেই সময় একটি হারিকেন ঝড় নিউ ইয়র্কে আঘাত আনে। ঝড়ের মধ্যে টাওয়ারের উপরের ক্রেনটি বিপজ্জনক অবস্থায় পড়ে যায়, আর তার সঙ্গে থাকা বিশাল স্টিলের বল, যা ভারসাম্য রাখার জন্য ব্যবহার হয়, হঠাৎ খুলে গিয়ে দুলতে শুরু করে। গাড়ির সমান সেই ভারী ধাতব বল শত শত ফুট উপরে ধীরে ধীরে বিশাল বৃত্তে দুলছিল, আর তারপর সেটি গিয়ে সরাসরি বিল্ডিংয়ের গায়ে আঘাত করে। এতে ফ্যাসাডে ক্ষতি হয়, কাজ বন্ধ হয়ে যায়, আর
খরচ আরও বেড়ে যায়, যেখানে প্রকল্পটি আগে থেকেই অর্থনৈতিক চাপে ছিল। 2 বছর পর 2022 সালে বিল্ডিং চালু হওয়ার পর এই বিল্ডিং আবারও শিরোনামে আসে, তবে এবার অন্য কারণে। বিল্ডিংয়ের কম্পনে উপর থেকে একটি বড় বরফের টুকরো নিচের রাস্তায় একজন চালকের গায়ে পড়ে, তবে সৌভাগ্যবশত তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বের সবচেয়ে সরু স্কাইক্রেপার, যাকে একসময় ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় বলা হতো, এখন অনেকের চোখে নিরাপত্তা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। আর যারা আগে থেকেই সন্দিহান ছিল, তাদের জন্য এটি হয়ে ওঠে একটি বড় বাধা। এখান থেকেই এই বিল্ডিংয়ের গল্পটা শুধু জটিল নয়, বরং কষ্টদায়ক হয়ে ওঠে। শুরুতে এই প্রকল্পকে এক স্বপ্ন হিসেবে উপস্থাপন করা হয়েছিল। নিউ ইয়র্কের অন্যতম দামি এলাকায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, এমন ভিউ যা অন্য কোনো বিল্ডিং দিতে পারে না, আর বিশ্বের ধনী মানুষদের জন্য এক বিশেষ ঠিকানা। ডেভেলপাররা জমি জোগাড় করে, ফান্ডিং নিশ্চিত করে এবং কাজ শুরু করে, কিন্তু ধীরে ধীরে খরচ বাড়তেই থাকে। অত্যন্ত শক্ত কংক্রিট, বিশেষভাবে তৈরি টেরাকোট ফ্যাসাড আর বিশাল টিউন মাস ড্যাম্পার, সবকিছুই ছিল অত্যন্ত ব্যয়বহুল। প্রতিটি সমস্যা সমাধানেই খরচ বাড়িয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত পুরো প্রকল্পের খরচ $2 বিলিয়ন পৌঁছে যায়। তবে এরপর আসে বড় একটি ধাক্কা, $66 মিলিয়ন ফোরক্লোজার, যা প্রাথমিক বিনিয়োগকারীদের পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে দেয়। এই ফোরক্লোজার হলো একটি আইনি প্রক্রিয়া, ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানের বন্ধকি সম্পত্তি দখল করে নেওয়া। যখন ঋণগ্রহীতা নিয়মিত কিস্তি বা মর্টগেজ পরিশোধে ব্যর্থ হয়, তখন ব্যাংক সেই সম্পত্তি দখল করে। যারা শুরু থেকেই এই প্রকল্পে বিশ্বাস করে টাকা ঢেলেছিল, তারা শেষ পর্যন্ত কিছুই পায়নি। যদিও পরে নতুন ঋণদাতারা এসে প্রকল্পটিকে বাঁচিয়ে দেয়, কিন্তু সেই আর্থিক ধাক্কার প্রভাব থেকে এই বিল্ডিং আর পুরোপুরি বের হতে পারেনি। তাই অ্যাপার্টমেন্টগুলির দাম রাখা হয়েছিল অত্যন্ত বেশি, কিছু ইউনিট $50 মিলিয়ন উপরে, আর পেন্ট হাউস প্রায় $110 মিলিয়ন পর্যন্ত। প্রচুর বিকল্প থাকার কারণে অনেক ক্রেতাই অন্যদিকে চলে যায়। আজ এই বিল্ডিংকে অনেকেই ঘোস্ট টাওয়ার বলে ডাকে, কারণ রাতে দেখলে এর বেশিরভাগ ফ্লোরই অন্ধকার ফাঁকা পড়ে থাকে। $2 বিলিয়ন একটি বিল্ডিং, অথচ তার বড় অংশই আজও কেউ থাকে না। ধরুন আপনি সবকিছু উপেক্ষা করলেন আর আপনার কাছে টাকা আছে, এই বিল্ডিংয়ের আইডিয়াটা আপনার ভালো লেগেছে আর আপনি কিনেও ফেললেন, তাহলে আসলে আপনি কি পাবেন? প্রথমেই এর ভিউ সত্যি অবিশ্বাস্য। পরিষ্কার দিনে উপর থেকে পুরো সেন্ট্রাল পার্ক দেখা যায়। একদিকে হাডসন নদী, অন্যদিকে ইস্ট রিভার, আর চারিদিকে ছড়িয়ে থাকা শহরটা যেন এক বিশাল সার্কিট বোর্ডের মতো মনে হয়। ভেতরের ডিজাইন, ম্যাটেরিয়াল, সিলিং সবকিছুই অত্যন্ত উন্নত মানের। দামটা জাস্টিফাই করার মতোই, কিন্তু যেটা কেউ বলে না সেটা হলো বাতাস। বাতাস বাড়লে বিল্ডিংটা নড়তে শুরু করে, ধীরে, বড় একটা দোলনার মতো, যেন আপনি সমুদ্রের মাঝখানে একটা বিশাল জাহাজে বসে আছেন। এটা ভয়ের মতো না, কারণ ইঞ্জিনিয়ারিং এখানে ঠিক মতো কাজ করে, কিন্তু অনুভূতিটা একেবারেই বাস্তব। কেউ এটাকে রোমাঞ্চকর মনে করে, আবার অনেকের কাছে এটা অস্বস্তিকর, যা সময়ের সাথে সাথে পুরোপুরি অভ্যাস হয় না। এবং এর সাথে আছে শব্দ। বাতাসের চাপ বদলালে বিল্ডিংয়ে কড়কর বা গোঙানির মতো আওয়াজ তৈরি হয়, কারণ স্টিল আর কংক্রিটের ঘর্ষণে এই আওয়াজ তৈরি করে। কিন্তু রাত 2টোতে বিছানায় শুয়ে নিজের বাড়িকে এমন শব্দ করতে শোনা, এটা খুব কম মানুষই কোটি কোটি টাকা দিয়ে কিনতে চাইবে। এছাড়াও 1000 ফুট উপরে থাকার বাস্তব কিছু সমস্যাও রয়েছে। জল তুলতে শক্তিশালী পাম্প ব্যবহার করতে হয়, যেগুলি প্রচুর শব্দ করে, আর লিফট এত দ্রুত এবং দূরত্বে চলে যে চাপ আপনার শরীরও অনুভূত করে। সব মিলিয়ে এখানে থাকা মানে শুধু বিলাসবহুল ফ্ল্যাটে থাকা নয়, বরং যেন এক ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ভেতরে থাকা। তবে এই টাওয়ার সম্পর্কে একটা বিষয় একেবারেই সত্য, এটি মানুষের তৈরি সবচেয়ে অসাধারণ কাঠামোগুলির একটি। স্টেনওয়ে টাওয়ার দাঁড়িয়ে আছে, এটি এক বিশাল সাফল্য, কারণ এর ইঞ্জিনিয়াররা এমন সমস্যার সমাধান করেছে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। ঠিক একই সাথে আরেকটা সত্য হলো, প্রায় কেউই এখানে থাকতে চায় না। যারা শুরুতে এতে বিনিয়োগ করেছিল, তারা ফোরক্লোজারে সব হারিয়ে ফেলেছে। যারা প্রথমে থাকতে এসেছিল, তারা শুনেছে বরফ পড়ার মতো খবর, আর যে ফ্লোরগুলি বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের দিয়ে ভরা থাকার কথা ছিল, সেগুলির বেশিরভাগই আজ অন্ধকার ফাঁকা। যারা থাকে তারাও রাতে বাতাসে নিজের বাড়ির নড়াচড়া আর শব্দ অনুভব করে, এমন নড়াচড়া যে নতুন কেউ এই বিল্ডিংয়ে থাকতে গেলে এক ভুতুরে অনুভূতি পাবে। যাই হোক, এই বিল্ডিংয়ের ভয়ঙ্কর সত্য এটাই 111 ওয়েস্ট 57th স্ট্রিটকে অন্য যে কোনো বিল্ডিংয়ের থেকে আলাদা করে তোলে। এখন ভাবুন, আপনার কাছে যদি এত টাকা থাকতো, তাহলে কি আপনি বিশ্বের সবচেয়ে সরু এই স্কাইক্র্যাপারে থাকতে চাইতেন?
আপনি কি শুধু বিলাসিতাকে গুরুত্ব দেবেন নাকি বাস্তব আর আরামের কথা ভাববেন? আপনার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।